তারা দেশবিরোধী অবস্থান নিয়েছে, এটা আমরা অ্যাকনোলেজ করি। যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে আপনি হচ্ছেন টপ লিস্টেড। হ্যাঁ, আমি 1,000 কোটি টাকা আপনি দুর্নীতি করেছেন বা 11,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। আমার বাবা ঠিকাদারি পেতেই পারেন, এক। আবার পাওয়াটা নিয়েও প্রশ্ন তোলা যায়, কারণ আপনি তখন ক্ষমতায় আছেন। গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন, সেখানে আপনার নামটাও চলে আসলো। ভুল আরো বড় জায়গায় হয়েছে বলে আমি মনে করি। এখন যদি আপনাকে আবার দায়িত্ব দেওয়া হয়, যে ভুলগুলো যদি আপনি ভুল হিসেবে স্বীকার করে থাকেন, আবার আমি ওই সময়টা রিওয়াইন্ড করতে পারি, তাহলে হয়তো সেই ভুলগুলো শুধরে নেওয়া যেত। এটা আপনার জায়গা থেকেও একটা বিশাল চ্যালেঞ্জের বিষয়। আমিও মনে করি যে এনসিপি যদি এই জোটে না যেত, তাহলে অবশ্যই আরও অনেক জনকে সুযোগ দেওয়া যেত, না হলে জোটটা বিএনপির সাথেও হতে পারতো। 1971 সালে যে অবস্থানটা জামাত ইসলামে নিয়েছিল, সেটা অবশ্যই সে সময় তারা দেশবিরোধী অবস্থান নিয়েছে, এটা আমরা অ্যাকনোলেজ করি। সজীব, আমরা আসলে যেটা জানতে চাই, মানে আসিফ নামে আপনি বেশি পরিচিত, আমরা আসলে যেটা জানতে চাই সেটা আপনার কমপ্লিটলি 24-এর আগে এই মুভমেন্টের সাথে জড়িত হওয়ার স্টোরিটা কি, আসলে গল্পটা কি, মানে আপনি কিভাবে জড়িত হলেন? গল্পটা শুরু হয় আই থিঙ্ক 2018 সাল থেকে। 2018 সালে 18 সালের জানুয়ারিতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করা শুরু করি। তো 18 সালের মার্চের দিকে, ফেব্রুয়ারি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আন্দোলন শুরু হয়, কোটা সংস্কার আন্দোলন। প্রথমবার 13 সালে একবার হয়েছিল আমার জানা মতে, 18 সালে দ্বিতীয়বার হয়। তখন নুরুল হক নূর, রাশেদ খানদের নেতৃত্বে আন্দোলনটা হয়। তখন প্রথম বর্ষের ছাত্র হিসেবে ক্যাম্পাসে আসার পরে 2-3 মাস থাকা হয়ে গেছে। তখন দেখতাম যে ক্যাম্পাসে গেস্ট রুমে ফ্রেন্ডদেরকে, আমাদেরকে একদিন প্রোগ্রামে যেতে দেরি করলে কিংবা না গেলে, কিংবা প্রোগ্রামের পরিবর্তে ক্লাসে গেলে যে ধরনের টর্চার এবং মানসিক নিপীড়ন, শারীরিক নিপীড়ন করা হতো, এই সব কিছু দেখতে দেখতে ক্যাম্পাসের সার্বিক একটা ভয়ের পরিবেশ দেখতে দেখতে তখন মনে হলো যে মানে উই শুড স্পিক আউট। তার আগ থেকে আপনি কোনো ধরনের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি কখনো কোনো ধরনের রাজনীতি, কোনো ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলাম না। ওকে, ফাইন। সো তারপর সেখানে মনে হয় যে কোটা সংস্কার আন্দোলন যেটা চলছে, তখন যুক্তিগুলো দেখে এবং আন্দোলনকারীদের বক্তব্য শুনে মনে হলো যে এটা যথেষ্ট যৌক্তিক এবং ন্যায়সঙ্গত একটা আন্দোলন এবং আমাদের এখানে পার্টিসিপেট করা উচিত। এবং সেটাতে পার্টিসিপেট করা থেকেই জার্নিটা শুরু হয়। অ্যান্ড ওখানে পার্টিসিপেট করার কারণে হলে আর থাকতে পারিনি। অ্যান্ড তারপরে থেকেই তখন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছিল, তাদের সাথে অ্যাক্টিভিজম করা। আমরা খুব বেশি সংখ্যায় ছিলাম না, 15-20 জন ক্যাম্পাসে। তো সেখান থেকেই শুরু হয় জার্নিটা এবং লাস্ট 24-এর আগ পর্যন্ত তো এই চ্যালেঞ্জগুলো ছিল ক্যাম্পাসে। নাহিদ, হাসনাত, এই সার্জিস, এদের সঙ্গে মেশা এই আন্দোলনকে কেন্দ্র করে সেখানে তখনকার সময়ে আখতার ভাই ছিলেন, তখনকার সময়ে নুরুল হক নূর, রাশেদ খান ছিলেন। একদম শুরুর দিকটার কথা আমি বলতেছি। তখন নাহিদ ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম, আকরাম হোসেন ছিলেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে বাকিরা আস্তে আস্তে যুক্ত হয়। যেমন হাসনাত ভাই 22 সালের দিকে ক্যাম্পাসে একটা আন্দোলন করেন, উনি নিজ উদ্যোগে করেন, আমরা ছিলাম ক্যাম্পাসে। তখন ওই যে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের সেবার মান উন্নয়নের জন্য একটা আন্দোলন করেন। তারপরে ওনার একটা জার্নি শুরু হয়। সার্জিস ভাইয়ের সাথে একেবারেই লেটেস্ট আন্দোলনের সময়, গণঅভ্যুত্থানের সময় আমার পরিচয়টা হয়। এর আগে উনি ক্যাম্পাসে ডিবেটর হিসেবে অনেকে আমি চিনতাম। তো বিভিন্ন ধাপে ধাপে অনেক কিছু যুক্ত হন এবং এই শেষ পর্যন্ত 24 সালে এসে পড়া। এবং 24 সালে আপনাদের গণঅভ্যুত্থানের যে ভূমিকা, সেটা নিয়ে তো নতুন করে প্রশ্ন করার কিছু নেই, আপনারা অনেকভাবে ফেস করেছেন। বরং আমি বলি, গণঅভ্যুত্থানের পরবর্তীতে যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং সমালোচনা হয়েছে, আমি যদি ভুল না বলে থাকি, সেই ব্যক্তিটি হচ্ছেন আপনি। আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জায়গাটাতে একটু আসতে চাই। এই যে আপনাকে দায়িত্ব নিতে বলা হলো ছাত্রদের মধ্য থেকে, এটা কি আপনাদের একটা মানে কমিউনিটি ডিসিশন ছিল, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এটা যখন আমাদের আলোচনাটা চলে 5 আগস্টের পরে, আমাদের তো প্রথমে প্রস্তুতি ছিল না যে আমাদেরকে একটা সরকার গঠনের দায়িত্ব নিতে হবে। এবং আমাদের চিন্তা ছিল যে এক দফার ঘোষণার পরে 2 দিনের মধ্যেই পতন হয়ে যাবে, এটাও আমরা অ্যান্টিসিপেট করিনি। আমরা ভেবেছিলাম যে আর একটু সময় লাগবে। তবে 5 তারিখটা একটা সাডেন সিচুয়েশন ছিল। বাট এইটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমরা পতনটা ঘটাবো, যে কারণে আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করা, আগে থেকে একটু ভবিষ্যৎ পরিকল্পনা করা, নিজেদের মধ্যে ডিসকাশনগুলো আমরা করার চেষ্টা করছিলাম। যদিও তখন টাফ ছিল, তখন আন্দোলনটাই মূল ফোকাসে ছিল আর কি। তো 5 তারিখের পর যখন আলোচনা শুরু হয়, তখন আমাদের আমরা বিভিন্ন পাঠচক্র, তারপরে পলিটিক্যাল জার্নির কারণে এই বিষয়গুলো দেখেছি যে বাংলাদেশে এর আগে যতবার এই আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 90-এর যে গণঅভ্যুত্থান, পরবর্তীতে এটা ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার কারণটা হয় অভ্যুত্থানটা কেউ করে দেয়, কিন্তু কেউ দায়িত্ব নিয়ে সেটা হয়তো সেভাবে রক্ষা করতে পারে না বা সে ওইটা ধারণ করে না।
তো সেই জায়গা থেকে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমাদের প্রতিনিধিত্বটা দরকার, অ্যাটলিস্ট ওয়াচডগ হিসেবে হলো। তখন আমরা জানতাম না যে এটা মন্ত্রিত্ব বা উপদেষ্টার পদমর্যাদা এরকম জায়গায় হবে। তো ওইটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল। যখন আমরা 6 তারিখ বঙ্গভবনে আলোচনা করি তখন আমরা এই কথাটা রাখি, সেখানে আলোচনায় রাখি এবং তারাও মোটামুটি সবাই অ্যাগ্রিড হয়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে তখন ফোনে কথা হচ্ছিল, উনিও তখন অ্যাগ্রিড ছিলেন এই ইয়াতে। পরবর্তীতে আমরা পরের দিন টিএসসিতে আমাদের যারা সমন্বয়ক ছিলেন 158 জন, তাদের মধ্যে যারা উপস্থিত হতে পেরেছেন সবাই মিলে একটা আলোচনা করি যে আসলে কাকে নেওয়া যায়। এবং সেখানেও একজন কি 2 জন এটা নিয়ে এক ধরনের ছিল, আলোচনা ছিল। আবার সবার ঐকমত্যের বিষয় ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐকমত্যের বিষয় ছিল। তো শেষ পর্যন্ত সেখানেও প্রায়োরিটি লিস্টটা ঠিক করা হয় 1 2 3 4 5 6। তো সেখান থেকে পরবর্তীতে যখন বাকি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে 2 জনে অ্যাগ্রিড হয়, তো 1 2 আমরা সেই দায়িত্বটা গ্রহণ করি। হ্যাঁ জি। এবং ডেফিনেটলি তখন আপনি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির। তখন আমি মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন এবং আপনি এমন একটি দায়িত্ব পেলেন যে দায়িত্ব আলটিমেটলি আপনার জায়গা থেকে বলা যেতে পারে অচিন্তনীয়ই ছিল। হ্যাঁ, অচিন্তনীয় ছিল এটা তো ইনিশিয়ালি কিছু দেখলাম আমরা যে আপনাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এবং আপনি যে ধরনের কাজগুলো করছিলেন, রাইট। আমি যদি এক ধরুন মানে একটু ডিপ্লোম্যাটিক আনসার থেকে সরে এসে যদি আপনার কাছ থেকে জানতে চাই, ধরেন এখন যদি আপনাকে আবার দায়িত্ব দেওয়া হয়, যে ভুলগুলো যদি আপনি ভুল হিসেবে স্বীকার করে থাকেন, যে ভুলগুলো হয়েছে যে ওয়েস্টিন নিয়ে বা অন্যান্য যে বিষয়গুলো নিয়ে, এগুলো কি সেকেন্ড টাইম আর হবে বা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আই থিঙ্ক ভুল ওয়েস্টিন বা এই বিষয়গুলো এটা ভুল না। এটা আই থিঙ্ক যে হয়তো ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে গেছে। এটা তো টকশোর টপিক হওয়ার মতো জিনিস না। এটা যদি টকশোর টপিক হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা অনেক বেশি ফ্রি থাকি বা অলস জাতি, এই কারণে এইসব বিষয় নিয়ে গসিপ করি। আমাদের ভুল আরও বড় জায়গায় হয়েছে বলে আমি মনে করি। সেখানে আমরা অনেকগুলো ভুল আজকের এখানে যদি দাঁড়াই, যদি আবার আমি ওই সময়টা রিওয়াইন্ড করতে পারি তাহলে হয়তো সেই ভুলগুলো শুধরে নেওয়া যেত। যেমন 5ই আগস্টই যদি বলি, 5ই আগস্ট আমরা ঘোষণাপত্রটা দিতে পারি নাই আনফরচুনেটলি। আমাদের ওই প্রস্তুতিটা ছিল না, যেটা আমি বললাম যে আমাদের চিন্তা ছিল যে আরও লং যেতে পারে এই সিচুয়েশনটা। তো আমরা ওই ঘোষণাপত্রটা দিতে ব্যর্থ হয়েছিলাম। আমরা কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম, 4-5টা পয়েন্ট 4 আগস্ট রাতে, যদি কালকে পতনটা হয় তাহলে এই পয়েন্টগুলোকে আমরা, যেমন রাজবন্দীদেরকে মুক্তি দেওয়া, তারপর একটা জাতীয় সরকার গঠন করা, একটা রূপরেখা আমরা দিয়েছিলাম। কিন্তু কমপ্লিট ঘোষণাপত্র যদি সেদিন দিতে পারতাম তাহলে আমাদেরকে এখনও এসে সংস্কার হবে কি হবে না, 72-এর সংবিধান থাকবে কি থাকবে না, এই ডিবেটটাতে থাকা লাগতো না, আমরা ওয়ে অ্যাহেড চলে যেতাম। সেটা একটা ভুল ছিল আমি মনে করি। এবং পরবর্তীতে জাতীয় সরকার গঠন করতে না পারাটা, সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়াটা হয়নি। বিএনপি প্রথমত আসতে চায়নি জাতীয় সরকারে, যে কারণে জাতীয় সরকার গঠনটাও সম্ভব হয়নি। সেটা আমি বলবো না যে শুধু আমাদের ভুল, সেটা একটা কালেকটিভ মিস্টেক আমি বলবো, পলিটিক্যাল যারা আছেন বিএনপি, জামাতে ইসলামী সবাই মিলেই। তাহলে আমরা আরও শক্তিশালীভাবে সরকারটা রান করতে পারতাম। আজকে হয়তো এত ব্যর্থতার হিসাব করতে হতো না। তারপর সরকারেও আমরা হয়তো বন্ধুচিন্তা ভুল করেছি, কারণ সরকারে যারা আরও উপদেষ্টারা আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের পরিচয় আছে, কারণ তারা 30 বছর 40 বছর সিভিল সোসাইটি বিভিন্ন ক্যাপাসিটিতে তারা কাজ করেছেন। কেউ আইন পেশায় ছিলেন, কেউ মানবাধিকারের কাজ করতেন। ফলে তাদের মধ্যে এক ধরনের নিজস্ব কোঅর্ডিনেশন এবং যোগাযোগ ছিল। আমরা তো কমপ্লিট ডিফারেন্ট অ্যারেনা থেকে এসেছি দায়িত্বে। ফলে তাদের মধ্য থেকে চুজ করা যায় কে আসলেই এই গণঅভ্যুত্থানটাকে ধারণ করে বা কে করে না বা দেখাচ্ছে করে, তো কাকে কতটুকু এম্পাওয়ার করা, কাকে কতটুকু সাপোর্ট দেওয়া, সেটা বুঝে ওঠাটা পরবর্তীতে এসে আমরা বুঝতে পারছি। আর ওনার সাথে চললাম, উনি তো এখন দেখি এদিকে বা ওইদিকে। তো এই অনেকগুলো জায়গাতে আমাদের মানে ট্রিটমেন্টটা কেমন ছিল? লাইক আপনারা যখন বিশেষ করে আপনি যখন ক্ষমতায় যাচ্ছেন বা ক্ষমতা দেওয়া হচ্ছে আপনাকে, আপনি ডিল করতে যাচ্ছেন যারা 30-40 ইউনিভার্সিটি থেকে পাশ হয়ে যে 30-40 বছর ধরে সার্ভ করছে, সেই রকম কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের আপনি সার্ভ করতে যাচ্ছেন বা আপনি তাদেরকে বসিং করতে যাচ্ছেন, সহজ ভাষায় যদি বলি। তো স্বাভাবিকভাবেই তো এটা আপনার জায়গা থেকেও একটা বিশাল চ্যালেঞ্জের বিষয় এবং তাদের জায়গা থেকেও মিথস্ক্রিয়াগতভাবে একটা বিশাল চ্যালেঞ্জের বিষয়। কোন একটা বিষয় যখন মনোপুত হচ্ছে না, আর এই ছেলেটা তো সেদিনের ছেলে, কতটা বুঝে, মানে এইরকম সিনারি কখন আপনি ফেস করেছেন কিনা? না, পেছন থেকে এরকম টকিং অনেক সময় আমার কানে এসেছে, কিন্তু এটাকে আমি অনেক ক্ষেত্রে এটা বাংলাদেশের কালচার সব কিছু মিলে অনেকের জন্যই মেনে নেওয়াটা কঠিন হয়।
তো সেটার জন্য আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে কী কী সমস্যা, কোথায় সমস্যাগুলো হচ্ছে, এবং তখন আমি চিন্তা করলাম যে একটু ভাব গাম্ভীর্য আনা প্রয়োজন। না হলে এই সিনিয়র যারা ব্যুরোক্রেট আছে তারা কথা শুনবে না, বা আমি আমার কাজটা করতে পারবো না। এবং প্রথম দিকে চ্যালেঞ্জগুলো আসতেছিল যে ভুল বোঝানো হচ্ছিল সব কিছু নিয়ে, যে আমি এই জিনিসটা করতে চাই, তখন আমাকে বলা হতো যে এটা তো প্র্যাকটিসে নাই, এটা তো নতুন কিছু, এটা তো সবাই মেনে নিবে না, বা এটা এই বাস্তবতায় করা যাচ্ছে না। তারপর আমি ফিল করলাম যে এই বিষয়গুলো আমি যতদিন পর্যন্ত পার্সোনালি না শিখবো ততদিন পর্যন্ত আমাকে এই ভুলের মধ্যে রাখা হবে, এবং আমাকে এক ধরনের ভুল বুঝিয়ে আগের সেটেলমেন্ট আগের মতো করেই সব কিছু রাখা হবে। তারপর আমি একটু জুনিয়র অফিসারদের সাথে মেশা শুরু করলাম, কারণ আমাদের তো একটা প্রোটোকল আছে যে আমি অর্ডারটা দিলে সচিবকে দিব, সচিব তারপরে অতিরিক্ত সচিব যে শাখার দায়িত্বে সে, তারপরে যুগ্ম সচিব, তারপরে আবার ডেপুটি সেক্রেটারি, এইভাবে হচ্ছে পাস হয়। কারণ আমি সরাসরি ডেপুটি সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আরও জুনিয়রদের সাথে কথা বলা শুরু করলাম, তাদের থেকে শেখা শুরু করলাম। কারণ সচিব আমাকে ওইরকম ইজিলি হচ্ছিল না শুরুর দিকে। তারপর যারা ছিল ব্যুরোক্রেট, তারা তো কোনো না কোনো দলের সাথে তাদের কানেকশন আছে, আমাদের সাথে তো সেটা নাই। ফলে আমি জুনিয়র অফিসারদের থেকে শেখা শুরু করলাম যে আসলে অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে ওয়ার্ক করে। যখন আমি নিজে শিখলাম এবং বুঝলাম যে কীভাবে বেসিক জিনিসগুলো ওয়ার্ক করে, তখন থেকে আসলে ওই যে এই যে ভুল বোঝানো বা একটা জিনিস করতে বললে এটাকে নয় ছয় বুঝিয়ে না করা, সেটা আর আমার সাথে করতে পারলো না। তারপর থেকেই যখন আমি উদ্যোগগুলো নিচ্ছিলাম, সেগুলো মোটামুটি বাস্তবায়ন করতে পারছিলাম। তো এটা চ্যালেঞ্জিং ছিল, এটা ভালো লার্নিং প্রসেসও হয়েছে আমাদের জন্য। এবং দেখা যায় যেটা কেউ 30-40 বছর অভিজ্ঞতা অর্জন করে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে অর্জন করতে পেরেছে বা করেছে, সেটা আমরা খুব কম সময়ের মধ্যে এই মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে পেয়েছি। একটা পোস্ট কার্ড বিভিন্ন নিউজ চ্যানেলে মানে সাম্প্রতিক সময়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে আপনি হচ্ছেন টপ লিস্টেড। আপনি এবং এভাবে এসছে 1,000 কোটি টাকা আপনি দুর্নীতি করেছেন বা 11,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। কি বলার আছে আপনাকে? হ্যাঁ, আমিও আজকে এটা দেখেছি। আমার মনে হয় যে আরেকটু কিছুদিন আগে দেখলাম 11,000 কোটি টাকা, আজকে আবার ধাপ করে 1,000 কোটি টাকা নামিয়ে দিল, আবার কবে নামিয়ে দেয় উঠিয়ে দেয়। এই বিষয়ে আমি যতদূর জেনেছি যে এই নিউজটা করা হয়েছে যে দুদকে কিছু অভিযোগ গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে গিয়েছে, তারপরে বাকি সকল উপদেষ্টা পরিষদের সবার নামে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে যখন একটা সরকার দায়িত্ব পালন করে, তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই মনক্ষুণ্ণ হয়। সবার মন জুগিয়ে একটা সরকার চালানো সহজ না। এবং যদি কেউ কঠোর অবস্থান বা কঠোর কোনো সিদ্ধান্ত নিতে যায়, যেটা আমি মনে করি 1.5 বছর আমি অনেকগুলো জায়গায় নিয়েছি, যেই কারণে অনেকের সাথে মুখোমুখি অবস্থান আমার তৈরি হয়েছে। এবং সেই জায়গাগুলোতে আমি সাধারণত দেখেছি আমার বাকি সহকর্মীরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, যে তাকেও একটু খুশি রাখা, একেও একটু খুশি রাখা। এটা হয়তো তারা তাদের অভিজ্ঞতার জন্য পারে, সেটা আমি আমার জায়গা থেকে আমি একটু সাদা কালো ভাবেই চলার চেষ্টা করেছি, যে কালো সে কালো, কালোর সাথে আমার কোনো কথা নাই। তো এই কারণে দেখা গেছে যে অনেকেই হয়তো আমাকে শত্রু হিসেবে ধরে নিয়েছে, বা দায়িত্ব পালন করতে গিয়ে যেটা আমার সরকার থেকে আমার কাছে ইনস্ট্রাকশন এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে বলেছেন যে এটা এইভাবে করো, ওইভাবে করো, সেটা করতে গিয়ে মাঠ পর্যায়ে এক্সিকিউশনে গিয়ে অনেকে মনে করেছে যে আমি তার বিরুদ্ধে কাজ করছি, বা কাউকে বসতে দিচ্ছি না, কাউকে তার মতো করে করতে দিচ্ছি না। আবার এখানে সিন্ডিকেটগুলো অনেক পুরাতন, কোনো জায়গায় তো 36 বছর, 2 যুগ 3 যুগের সিন্ডিকেট, যেমন ডিসিবিতেই যদি আমি বলি। তো এগুলো ভাঙতে গিয়ে তাদের স্টাবলিশমেন্টের সাথে আমার ক্ল্যাশ হয়েছে, এবং তাদের এই ক্ষোভটা ঝাড়ার সুযোগ হয়েছে বিভিন্নভাবে। যখন দায়িত্বে ছিলাম তখনও মিডিয়াতে দেখতাম যে একই শিরোনামে একই টেক্সটে 7, 8, 9, 10 জায়গায় নিউজ হচ্ছে। এটা তো আপনারা মিডিয়ায় কাজ করেন, আপনারা জানেন এটা কীভাবে হয়। একই জিনিস যখন বিভিন্ন জায়গায়, ইদানিং দ্য ডিসেন্ট কিছু জিনিস তারা বের করছে যে কোথায় কোথায় এগুলা একই চোথা দিয়ে নিউজটা হয়, এটার কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। যখন হাউসে ফোন করি তখন বলে ভাই কিছু তো করার নাই, আমাদেরকে দিয়ে গেছে। তো এইভাবে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বাট আমি সবসময় ওপেন আছি যে যদি কেউ কাজ করতে চায়, যদি সরকারও কাজ করতে চায়, যে আমরা শুধু আমি না, আমার অন্তর্বর্তীকালীন সরকার কোথাও কোনো দুর্নীতির সাথে জড়িত কিনা, বা এই বাজওয়ার্ড থেকে বের হয়ে এসে রিয়েল ওয়ার্কটা যদি কেউ করতে চায়, আই এম রেডি টু হেল্প। আসিফ, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তার একটি বিষয় হচ্ছে, আপনি যখন উপদেষ্টা হিসেবে ছিলেন সেই সময়ে আপনি আর্মি কে নিয়ে বা আর্মি প্রধানকে নিয়ে একটা ভিডিও করলেন, এবং ওই সময় আমরা দেখলাম এটা নিয়ে ব্যাপক রকমের আলোচনা বা এক ধরনের সমালোচনাও তৈরি হলো। এইটা আসলে কি মনে করে করা? মানে ওই সময়
যে কাজটা করেছিলেন আসলে টার্গেটটা কি ছিল যদি বলতে চাই? আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই এবং সার্জিস আলম ভাই ওনারা একটা স্টোরি শেয়ার করেছিলেন। হাসনাত ভাই একটা লেখা শেয়ার করেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যাপারে একটা আলোচনায় সেনাপ্রধান ওনাকে বলেছিলেন, প্রস্তাব করেছিলেন এই বিষয়টা নিয়ে। তো তখন ওই আলাপটা ওঠার পরে আমি ফিল করলাম যে আমাদেরও কিছু কথা না বলার কথা মানুষের জানা প্রয়োজন। কারণ তখন খুব জোরে সোরে শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, তাদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন লবিং চাপ প্রয়োগ করা হচ্ছিল এবং আমাদের কাছেও বিষয়গুলো আসতো। কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া এসে বারবার লিডিং কোশ্চেন করতো যে আওয়ামী লীগকে, তো এটা তো বোঝা যায় মোটামুটি, এবং ওই ক্যাপাসিটিতে থাকলে আরও ইনফরমেশনগুলো আসে যে কোথায় কী করা হচ্ছে, কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন। তখন আমাদের মনে হলো যে বিশেষ করে হাসনাত ভাইয়ের ওই বিষয়টা সামনে আসার পরে যে আরও কিছু না বলা কথা মানুষের জানা প্রয়োজন আছে। সেটা নিয়ে যদিও অনেকে কথা তুলেছে যে আমি বিশেষ করে গোপনীয়তার শপথ ভঙ্গ করেছি। আসলে স্পেসিফিকলি ওই বিষয়টা ছিল 6 আগস্টের আলোচনার। 6 আগস্ট তখন আমি শপথই নেই নাই, আমি শপথ নিয়েছি 8ই আগস্ট। ফলে 8ই আগস্টের আগের পর্যন্ত যে কোনো কিছু আমার ট্রান্সপারেন্টলি বলার সুযোগ আছে আর কি। তো সেটা আমি বলেছিলাম সেই জায়গা থেকেই যেন আওয়ামী লীগ পুনর্বাসনের প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই এখানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার যে প্রক্রিয়া, সেটা নিয়েও এর আগে স্পষ্ট করে কোথাও বলা হয় নাই। তো সেই পুরোটা প্রক্রিয়া নিয়েই স্টেটমেন্টটা ছিল, পুরো প্রসেসটা নিয়ে। ওটা তো দীর্ঘ একটা প্রক্রিয়া ছিল ওই সময়। এবং এরপরে আমরা মোটামুটি একটা জিনিস গণমাধ্যমে বিভিন্ন মানুষের বক্তব্য দেখেছি এবং ব্যক্তিগত পারসেপশন বলি বা কমিউনিটি পারসেপশন বলি, সেখানে এরকম একটা ছিল যে আসলে আপনারা আসলে এক ধরনের আইওয়াসি গভর্নমেন্ট বা চোখের সামনে আসলে আপনারা আছেন, কিন্তু ক্ষমতা চালায় অন্য কেউ, ডিপ স্টেট বলি আমরা, যেটাই বলি না কেন। আসলে আপনি আপনার জায়গা থেকে, যেহেতু আপনারা অনেকে স্পষ্টভাষী, মানে আসলে কি আপনারা আপনাদের ক্ষমতা চর্চা করতে পেরেছেন? ক্ষমতার ভরকেন্দ্র একটা ছিল না এই সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এটা তো স্পষ্টই, যেমন একটা রাজনৈতিক সরকারের যেমন ক্ষমতার ভরকেন্দ্র এক জায়গায় থাকে, এটা আমরা আরও কিছুদিন পরে বুঝতে পারবো যে বিএনপির সরকারের ক্ষমতার ভরকেন্দ্র কয় জায়গায় আছে বা এক জায়গায় আছে কিনা। তো এই সরকারের একটা জায়গায় ছিল না, এবং এমন না যে 2-3 জায়গায় ছিল, ওই 2-3 জায়গায় প্রথম থেকেই ছিল। প্রথমে হয়তো কারো প্রভাব বেশি ছিল, দ্বিতীয় আবার পরে অন্য কেউ এসছে। তো এই ভরকেন্দ্রগুলোর মধ্যে মিলিটারি এস্টাবলিশমেন্ট ছিল, সরকার ছিল, তারপরে আরও বিভিন্ন সহযোগী অ্যাফিলিয়েটেড অনেক গোষ্ঠী, তারপরে মিডিয়া এস্টাবলিশমেন্ট ছিল, কর্পোরেট এস্টাবলিশমেন্ট ছিল, এবং স্বাভাবিকভাবেই একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা অরাজনৈতিক সরকার অতটা শক্তিশালীও ভাবে কাজ করতে কখনোই পারে না, কোনো দেশেই পারে না। ফলে স্বাভাবিকভাবেই অনেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, অনেকে করার চেষ্টা করেছে। তো এটা তো বাস্তবতাই, এটা আমরা স্বীকার করেছি, যখন সরকারে ছিলাম তখনও স্বীকার করেছি, এবং আমরা অনেক চ্যালেঞ্জ ফিল করেছি। যখন আমরা মিনিস্ট্রি রান করছি তখন না, যখন আমরা ন্যাশনাল পলিসিতে কথা বলছি তখন এটা ন্যাশনাল পলিসির ইস্যুগুলোতে আমরা দেখতাম যে অনেকেই বাইরে থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তাদের বোঝাপড়া অনুযায়ী, তাদের স্বার্থ অনুযায়ী। কিন্তু মিনিস্ট্রির ইস্যুতে ওই রকম প্রেশার, তাও মিনিস্ট্রির ন্যাশনাল কোনো পলিসির ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করেছে, যেমন আত্মরক্ষা প্রশিক্ষণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এর বাইরে আরও অনেক, এই যে গুলশানে ফেলানি রোড করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এরকম ইস্যুগুলোতে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছে, বাট মোস্টলি ন্যাশনাল বিষয়গুলোতে। এবং আমরা, আমার ধারণা যে মাহফুজ আলম এই বিষয়ে ডিডব্লিউকে বলেছেন যে প্রথম 3-4-5 মাস যখন খুব বেশি ভোলাটাইল সিচুয়েশন ছিল, সারা দিনে কয়েকশো আন্দোলন হচ্ছে, বিশেষ করে আমি প্রথম 3 মাস শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন প্রতিদিন আমার কাছে রিপোর্ট আসতো 118 জায়গায় আজকে বিক্ষোভ হচ্ছে, 130 জায়গায় বিক্ষোভ হচ্ছে। তো তখন ওই জিনিসগুলা ম্যানেজ করাটাই মূলত আমাদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা ওই দায়িত্বটা পালন করছে, এবং তখন পর্যন্ত তাদের একটা অ্যাক্সেস ছিল ন্যাশনাল পলিসি নেওয়ার ক্ষেত্রে, যেহেতু তারাই কাজগুলো করছে। কিন্তু যখনই একটু পরিস্থিতি কন্ট্রোলে চলে আসলো, তখনই আমরা একটু ন্যাশনাল সিন থেকে মোর হচ্ছে নিজের মিনিস্ট্রিয়াল অফিসে ঢুকে গেলাম, এবং মনে হলো যে পুরোটা সেট আপই চাচ্ছে যে আমরা ওইখানে চলে যাই, বিকজ চ্যালেঞ্জটা চলে গেছে। অ্যান্ড তখনই আমার মনে হয় যে বিভিন্ন ক্ষমতার ভরকেন্দ্রগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকে, এবং সরকার স্বাধীনভাবে অনেক কাজ, অনেক সময় কথা শুনেই বোঝা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা ভাষণ দিচ্ছেন, কিন্তু কোথাও একটা ওনাকে কিছু একটা টেনে ধরছে, উনি অথরিটি নিয়ে কথা বলতে পারছেন না, বা উনি খুব স্পষ্টভাবে বলতে পারছেন না যে এটা আমি করব বা এটা আমরা করব।
অনেকে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হচ্ছে। তো সেটাই নানা ধরনের ক্ষমতার ভর কেন্দ্রের কারণে স্টেক এটার হোল্ডারদের কারণে কি উনি কারণে একসময় পদত্যাগের কথা বলছিলেন, আমরা যেটা শুনলাম? হ্যাঁ, স্বাধীনভাবে উনি ওনার কাজ করতে পারছিলেন না, নানা দিকের বাধা প্রতিবন্ধকতা, অসহযোগিতা, রাজনৈতিক অসহযোগিতা সবকিছু মিলিয়ে ওনার মধ্যে এই পরিস্থিতিটা কয়েকবারই তৈরি হয়েছে, কিন্তু একবার জাতির সামনে এসছে, বাকি বিষয়গুলো আমাদের সামনে এসেছিল, আমরা অনেকভাবে সেগুলো ম্যানেজ করতে হয়েছে সেই সময়টায়। মানে লাইক ওনাকেও আপনাদের মোটিভেশন দিতে হয়েছে স্যার? কারণ উনি তো এই পলিটিক্যাল ক্যাপাসিটিতে এর আগে হয়তো সেভাবে কাজ করেননি। উনি বিভিন্ন সরকারকে সহযোগিতা করেছেন, পলিসি দিয়েছেন, কিন্তু এই জায়গায় কাজ করাটা আর একটু টাফ। এবং যখন আসলে এখানে পলিটিক্যাল স্টাবলিশমেন্টেরও অনেকে অসহযোগিতা করছিল, মিলিটারি এস্টাবলিশমেন্ট, কর্পোরেট এস্টাবলিশমেন্ট, কেউই সহযোগিতাপূর্ণ জায়গায় আসছিল না। কখনো দেখা গেছে সহযোগিতা করছে, আবার কখনো তারা তাদের স্বার্থটাকে দেখছে সামনে রেখে, বা বিভিন্ন দেশি বিদেশি প্রভাব তৈরি হচ্ছে। তো ওই সময়গুলোতে একটু মোরালি উইক হয়ে পড়া, আবার মাঝে মধ্যে দেখা গেছে যে উপদেষ্টা পরিষদের মধ্যেও কিছু কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতো। স্বাভাবিকভাবেই এখানে 21 জনের মতো সবাই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ অনেকের আছে, অনেকে মিলিটারি থেকে আসা, অনেকে ব্যুরোক্রেসি থেকে আসা, অনেকে মানবাধিকার ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তো এই সব কিছু ম্যানেজ করাটা দেখা গেছে যে উনি খুব ভালো ম্যানেজ করেছেন, কিন্তু তারপরেও মাঝে মধ্যে হতাশা চলে এসেছে বা এই ধরনের চিন্তা এসেছে। ডেফিনেটলি। আপনার এই স্বল্পকালীন সময়ে যে অভিজ্ঞতা হলো, আমি বলবো যে একবার সম্ভবত একটা এয়ারপোর্টে গিয়ে একটা মানে খুবই আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন আপনি ফেস করলেন আগ্নেয়াস্ত্র নিয়ে। আরেকটি আমি যদি বলি, সেটা হচ্ছে যে কোনো এক সমন্বয়ক যিনি গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন, সেখানে আপনার নামটাও চলে আসলো, এবং পরবর্তীতে আপনি বললেন যে আমি রাতে আড্ডা দিই, আসলে বেসিক্যালি আইদার ওয়েস্টিন অথবা সেই নীলা মার্কেটে হাঁস খেতে যান। আমার যাওয়া হয় ওয়েস্টার্নে, বাই দ্য ওয়ে, সো আমি জীবনে কোনোদিন দেখিনি ওখানে হাঁসের মাংস সার্ভ করতে। সবাই ওয়েস্টার্নের হাঁস নিয়ে অনেক রিভিউ করা শুরু করলো। তো এই যে ঘটনাগুলা এবং সামহাও এগুলো আলোচনা অনেক বেশি হওয়ার কারণেই কি আপনি পরবর্তীতে রাজনীতিতে নির্বাচন থেকে নিজেকে দূরে রাখলেন, মানে বিগত নির্বাচন? মূলত যেটা গুলশানের চাঁদাবাজির ইস্যুটা আসলো, সেটা পরবর্তীতে আমরা ডিসকভার করলাম যে সেই ছেলেটাকে একজন বিএনপির নেতা তার বাসভবনে নিয়ে গিয়ে জোর করে সেই ভিডিওটা আদায় করেছে, এবং তার ওয়াইফ এসে এটা সংবাদ সম্মেলন করে বলল। এবং ওই ছেলেটার হয়তো কিছুদিন আগে জামিন হয়েছে বা এরকম কিছু হবে। তো খুবই আনফর্চুনেট যে পলিটিক্যাল ভেঞ্জেন্স এমন পর্যায়ে চলে গেছে যে কোথায় একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছে, ওইটার সাথে আমাকে জড়িত করার জন্য ওই সময় পলাতক ছিল ছেলেটা, তাকে বাসায় নিয়ে গিয়ে তার থেকে এই ধরনের স্টেটমেন্ট আদায় করা হলো এবং এক ধরনের ফ্রেমিং করার চেষ্টা করা হলো। এবং এরকম ঘটনা একটা দুইটা না, অনেকগুলো ঘটেছে। তবে আমি নির্বাচন থেকে এইসব কারণে সরে দাঁড়ায়নি। আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণটা ছিল তখন আমাদের অর্গানাইজেশনের ডিসিশন, এবং যখন নির্বাচনের সময়টা চলছিল, এর আগে থেকেই আলোচনাগুলো চলছিল যে ইভেন নাহিদ ইসলামও কয়েকবার বলেছেন যে তিনিও নির্বাচন করবেন না, নির্বাচনকালীন সংগঠনের দায়িত্বটা নেওয়া জরুরি। এবং নির্বাচনকালীন দেখা যায় জোটগত কারণে অনেক ধরনের ক্রাইসিসে আমাদের দলকে পড়তে হয়েছে, এবং হয়তো আপনারা খেয়াল করবেন অনেকে পদত্যাগ করছিল এবং সেই সংখ্যাটা বাড়ছিলই দিন বা দিন। আমি আসার পরে আমাকেই দায়িত্বগুলো মানে নিতে হয়, এবং আমি আসার পরে যে পদত্যাগের একটা সিরিয়াল শুরু হয়ে গেছিলো, সেটা আমি বন্ধ করি। প্রথমে সবার সাথে বসি, সবাইকে বোঝানোর চেষ্টা করি, সবাইকে কোন পরিস্থিতিতে আমাদেরকে জোটটা করতে হলো এবং কোন বাস্তবতায়, সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করি এবং সবাইকে একটু ধৈর্য ধরানোর চেষ্টা করি, এবং তারপর থেকে পদত্যাগ বন্ধ হয়ে যায়। এবং অনেকে পদত্যাগ করেছে, তাদেরকে আমি ফিরিয়ে এনে সংগঠনে, মানে যদি আপনি আমাদেরকে বলেন, যেহেতু আপনি আনলেনই, আপনি চাইলে স্কেপও করতেন, আসলে কোন পরিস্থিতিতে এরকম একটা জোট করতে হয়েছে? জোট গঠন হওয়ার পর আমি দলে এসেছিলাম। জোটটা বাট ইউ নো দ্য অ্যানসার, যেহেতু আপনি মুখপাত্র। হ্যাঁ, তবে জোটটা আমাদের যেই 1 বছর পূর্তি হতে যাচ্ছে আর 2 দিন পরেই, তো আমাদের 1 বছর পূর্তির 1 বছরের একটা বয়সের একটা সংগঠন হিসেবে মাঠ পর্যায়ে, একেবারে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কমিটি দেয়া, ওইখানে সাংগঠনিক স্ট্রাকচার শক্তিশালী করা, এটা করা ওঠে হয় না আর কি। ফলে তবে আমাদের একটা সমর্থন ছিল, এটা আমরা দেখছিলাম সারা দেশেই। আমাদের প্রায় বিভিন্ন সার্ভেতে আমরা 10% প্লাস দেখছিলাম সমর্থন, এবং এবার আমরা 30টা আসনেই 3% প্লাস ভোট পেয়েছে। যদি এর অর্ধেকও আমাদের ধরি, তাহলে 300টা আসনে এটা প্রায় 15-16% হওয়ার কথা।
এবং কয়েকটা পরবর্তী পরবর্তী সার্ভেতে আমরা দেখেছি যে যদি 300 আসন আমরা করতাম আমরা 15-16% পেতাম। কিন্তু সেখানে একটা শঙ্কা রয়ে যেত যে ইন্ডিভিজুয়ালি আমরা সংসদে হয়তো প্রতিনিধিত্বটা নিশ্চিত করতে পারতাম না। আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কিছু প্রিন্সিপালের ভিত্তিতেই ঐক্যটা হয়েছে, যেমন সংস্কারের বিষয়টা নিয়ে কোন রাজনৈতিক দলের কি অবস্থান, সেই বিষয়গুলো নিয়ে যখন আমাদের নেতৃবৃন্দ বিএনপির সাথে কথা বলতে যায় তাদের সদিচ্ছাটা তারা পায় নাই, না হলে জোটটা বিএনপির সাথেও হতে পারতো। এবং এখানে আমাদের আধিপত্যবাদ আমাদের একটা চ্যালেঞ্জ, সুশাসন আমাদের একটা চ্যালেঞ্জ, এবং আমরা দেখেছি গত 16-17 মাসে চাঁদাবাজি থেকে শুরু করে কি কি হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই প্রিন্সিপালের বিষয়গুলোতে জামাতে ইসলামী সহ 11 দলীয় জোটে যারা ছিলেন তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়েছে এবং তাদের একটা কমিটমেন্ট ছিল সংস্কারের প্রতি এবং বাকি সব কিছুর প্রতি। তো এখন আমরা সেটা আবার দেখতেও পাচ্ছি, যেমন আমরা যদি বিএনপির সাথে জোটটা করতাম তাহলে এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং খুবই বাজে একটা সিচুয়েশন আমাদেরকে পড়তে হতো। তো সেই জায়গা থেকে আমরা এখনকার যদি ইভ্যালুয়েশন করি, দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন এবং আমরা একে অপরকে কমপ্লিমেন্ট করতে পেরেছি, জোটের অন্যান্য দলকেও কমপ্লিমেন্ট করতে পেরেছি। আমাদের যে ভোট শেয়ারটা বাকি আসনগুলোতে জামাতে ইসলামী বা জোটের প্রার্থীরা পেয়েছেন, তাদের যে ভোট শেয়ারটা সেটা আমরা পেয়েছি, ফলে আমরা একটা ম্যাক্সিমাইজ করতে পেরেছি আমাদের সংসদীয় প্রতিনিধিত্বটা এবং ওভারঅল যেই ফলাফল সেটা। যেহেতু আমি উপস্থাপক, আমাকে প্রশ্নটা করতেই হবে, সেটা হলো যে আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামের যে এক ধরনের যুদ্ধকেন্দ্রিক যে অবস্থান, যুদ্ধ অপরাধী দল বলে অনেকে, বা 71 নিয়ে তাদের যে প্রশ্নের মুখোমুখি হতে হয় সবসময়, সেক্ষেত্রে আপনাদের সদ্য জন্ম নেয়া একটা দল বাংলাদেশের এরকম কাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের যে অগ্রগণ্য ভূমিকা, সেই দিক থেকে জামাত ইসলামের সঙ্গে ট্যাগ হয়ে যাওয়া, এটাকে ভবিষ্যতের রাজনীতিতে কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বা কতটুকু আপনাদের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে? আমরা আমাদের ক্যাম্পাস টাইম থেকেই স্টুডেন্ট অ্যাক্টিভিজম যখন করতাম তখন থেকেই ট্যাগিংয়ের রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় রেখেছি। 1971 সালে যে অবস্থানটা জামাত ইসলামে নিয়েছিল সেটা অবশ্যই সে সময় তারা দেশবিরোধী অবস্থান নিয়েছে, এটা আমরা অ্যাকনোলেজ করি এবং পরবর্তীতে তারা এই বিষয়গুলো জুলাই গণঅভ্যুত্থানের পরও কয়েকবার তারা পরিষ্কার করেছে, তারা ক্ষমা চেয়েছে। ফলে আমাদের মনে হয়েছে যে সেই বিষয়টাকে পেছনে রেখে আমাদের এখন সামনে এগিয়ে যাওয়া উচিত এবং তাদের সাথে আমাদের এই বিষয়ে আলোচনাও যতটুকু হয়েছে যে এই বিষয় নিয়ে তারা এখন আর আগের অবস্থানে দলগতভাবে তারা নেই। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায়, আপনারা কি আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন? সেটা কোন প্রসেসের মধ্য দিয়ে হবে সেটা আলোচনা হতে পারে। অবশ্যই যারা আওয়ামী লীগের এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের শাস্তি হতে হবে, প্রথম শর্ত সেটা। তারপর তাদেরকে এই অ্যাকনলেজমেন্ট এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে এন্ডোর্স করে সামনের দিকে কথা বলতে হবে, তখন আমরা এখানকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আমরা আমাদের জোট আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারি। তবে সেই প্রসেসটাতে তো তাকে আসতে হবে। এবং এই জোটের ক্ষেত্রে আমরা বর্তমান সমসাময়িক আমরা দেখেছি বিগত 17 বছরে এই ট্যাগিংয়ের পলিটিক্স এবং এর মধ্য দিয়ে মানুষকে দমিয়ে রাখা, তার অন্য অন্য বিষয়ে কথা বলার অধিকারকেও এক ধরনের নষ্ট করা এবং গুম খুন এই বিষয়গুলো আমরা দেখেছি। আয়নাঘর থেকে কত মানুষ ছাড়া পেয়েছে 5ই আগস্টের পর। তো সেই পুরনো রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না এবং সেটা আরও সহজ হয়েছে জামাতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করা, তারা জাতির উদ্দেশ্যে তাদের ওই বক্তব্যটা ক্লিয়ার করার কারণে। এবং সামনের দিনেও আই থিঙ্ক যে আমরা এখন পৃথিবী একটা পোস্ট আইডিওলজিক্যাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এখন আমাদের মোর যাওয়া উচিত পলিসি, তারপর একটা ওয়েলফেয়ার স্টেট গঠন করা, মানুষের জন্য একটা রাষ্ট্র বানানোর দিকে। আমরা এখনও যদি ওই আদর্শিক বিষয় এবং যেটা আসলে আপনার আমার জীবনে সরাসরি প্রভাব বিস্তার করছে না এমন বিষয় নিয়ে যদি আমরা বিভক্ত হয়ে থাকি জাতিগতভাবে, যেটা আমরা বিগত 17 বছরের রাজনৈতিক প্র্যাকটিসে দেখেছি, তাহলে আমরা ওই গোলটা অ্যাচিভ করতে পারবো না। আমরা এমন এমন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে থাকবো যেটা আসলে আমাদের লাইফকে কোনোভাবে ইম্প্যাক্ট করছে না। এক্স্যাক্টলি, সমসাময়িক প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে সে বিষয়ে আমি ফোকাস করতে চাই। তার আগে একটা বিষয় আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল আপনার একটা সিদ্ধান্তে, বিশেষ করে অলরাউন্ডার সাকিব আল হাসানের যেই ব্যাপারে আপনার যে খুব বোল্ড একটা ডিসিশন ছিল যে না, সে বাংলাদেশ ক্রিকেটার খেলতে পারবে না, সহজ বাংলায় যদি আমি বলি। এই ডিসিশনটাকে সাম্প্রতিক সময় যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন যে এটা একটা, ওর বয়স অল্প, এটা একটা বাচ্চামো ডিসিশন ছিল। এবং আমরা তার একটা স্টেটমেন্টও দেখলাম যে সাকিব এবং মাশরাফির যে মামলাগুলো আছে সেগুলোর ব্যাপারে দ্রুত একটা ব্যবস্থা করে উনি চান যাতে করে ওনারা আবার খেলায় ফেরেন। সব কিছু মিলে আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে সাকিবের ব্যাপারে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া প্রেক্ষাপটটা কি
এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল, এবং একই সাথে বর্তমানে যে স্টেপটা নেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনার বক্তব্য। তখন বিসিবির সিনিয়র যারা দায়িত্বে ছিলেন তারা এই বিষয়টা সামনে নিয়ে আসেন যে এটার কিভাবে এখন সমাধানটা হবে। তো তখন আমরা একটা প্রক্রিয়া ওনারাই প্রস্তাব করেন। আমি নামই বলতে পারি যে নাবিল ফাহিম স্যার ছিলেন বিসিবিতে, এখনও আছেন উনি ডিরেক্টর। তখন ফারুক ভাই নতুন দায়িত্বপ্রাপ্ত হন এবং ওনারা একটা প্রসেস চিন্তা করছিলেন যে সাকিব আল হাসান তার রাজনৈতিক অবস্থানটা যদি পরিষ্কার করে, জুলাই গণঅভ্যুত্থানে যেটা হয়েছে, যে গণহত্যা হয়েছে সেটাকে অ্যাকনলেজ করে। কারণ শুধু এমন না যে আমি ডিসিশন নিয়েছি, রাজপথেও এটা নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু তার দেশে ফেরা না ফেরা নিয়ে। তো তাহলে ওই প্রসেসটার মধ্য দিয়ে রিকনসিলিয়েশনটা ভাবা যায়। অবভিয়াসলি যেই মামলা থেকে শুরু করে যে বিষয়গুলো আছে, শেয়ার মার্কেট সহকারে আরও কিছু কমপ্লেক্সিটি ছিল এবং আছে, সেগুলো সেই প্রক্রিয়া অনুযায়ী চলবে। যেমন আমি জুডিশিয়ারিতে তো আমি হস্তক্ষেপ করতে পারি না যে আপনি মামলাটা উইথড্র করে দেন। তো তবে আমাদের দিক থেকে আমরা ইজি হবে, এবং কয়েকবার আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন, কথা হয়েছে। কিন্তু আমরা পরে দেখলাম যে শেখ হাসিনার জন্মদিনে তিনি শেখ হাসিনার ছবি পোস্ট করলেন তার নেত্রী হিসেবে, অ্যান্ড তিনি তার পলিটিক্যাল অবস্থানটা কোনোভাবেই পরিবর্তন বা কোনোভাবেই সেখান থেকে সেই অবস্থানটা কতটুকু ঠিক বা ব্যাঠিক সেটা মানুষের কাছে স্পষ্ট করাটা গুরুত্বপূর্ণ মনে করলেন না। তারপরে আজও করেননি। এবং তখনই আমি এই সিদ্ধান্তটা জানি যে এটা এখন আর তাকে বাংলাদেশ দলে খেলার কোনো সুযোগ দেয়া আমার জায়গা থেকে, আমি এই গণঅভ্যুত্থানের ফলে এবং এই গণঅভ্যুত্থানের নেতৃত্বের একটা প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলাম, এবং যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের কে এক ধরনের তাদেরকে বিবেচনায় না নিয়ে, তাদের সেই কষ্টের দিকটা বিবেচনায় না নিয়ে যদি আমি তাকে খেলতে সুযোগ করে দিই, এটা আমার দিক থেকে ফেয়ার হবে না। সেই জায়গা থেকে আমি তখন সরকার উচ্চ পর্যায়ের সাথেও কথা বলি, তারাও এই সিদ্ধান্তের সাথে একমত হওয়ার পরে আমি সেই ঘোষণাটা দিই। কিন্তু এখন যেটা হচ্ছে, যেটা আপনি বললেন যে তিনি বলেছেন, তিনি যদি এটা বলে থাকেন যে মামলার বিষয়গুলো তিনি দেখবেন, তাহলে আমি বলবো বাংলাদেশের জুডিশিয়ারির তাহলে আর দরকার নেই। তাহলে আমিনুল ইসলাম তিনি প্রধান বিচারপতি হয়ে সাকিব আল হাসান বলেছেন যে মামলাগুলোকে যতটুকু সম্ভব এগুলোকে মানে দ্রুত নিষ্পত্তি করা বা একটা ব্যবস্থায় নিয়ে আসা, যাতে করে মামলা নিষ্পত্তি করা তো সরকারের কাজ না, সেটা জুডিশিয়ারির কাজ। এবং মামলার বাইরে যে বিষয়গুলো দুদকে আছে, যে বিষয়গুলো ইয়াতে আছে, যে আমাদের স্টক এক্সচেঞ্জের যেই অভিযোগ বা যেই অনগোয়িং ইনভেস্টিগেশনগুলো আছে, এগুলোতে সরকারের হস্তক্ষেপ করাটাই আসলে অনুচিত, বা করার কোনো এখতিয়ার সরকার রাখে না। যেহেতু উনি এগুলো বলেছেন, উনি ওগুলো এখতিয়ার বহির্ভূতভাবে বলেছেন বলেই আমি মনে করি। এবং উনি যদি এটা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটু একটা প্রসেসের মধ্য দিয়ে হতে পারে। এটা একটা এই প্রসেসটা মানুষের কাছে পরিষ্কার হওয়া উচিত, নাহলে এটা মনে হবে যে উনি দায়িত্বে এসেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এবং সেদিকেই যাচ্ছে বিষয়গুলো। মানে এটা যদি করাই হয় ওনাদের ক্ষেত্রে, সাকিব এবং মাশরাফির ক্ষেত্রে, এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে কিনা, মানে এই সুযোগটা ওনারাও নিতে পারেন কিনা তাহলে সেক্ষেত্রে সরকার? হ্যাঁ, অবশ্যই। এবং এই আমি মনে করি যে এইটা বিএনপির যারা গত 17 বছর যারা অন্যায়, অবিচার, অত্যাচারের শিকার হয়েছেন, তাদের প্রতি এক ধরনের ইনজাস্টিস হবে, এবং তাদের সেই অন্যায় অবিচারের শিকার হওয়ার পিছনে সম্মতি উৎপাদনে তো এই সেলিব্রিটিরা ছিলেন যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন। এবং আপনি যদি দেখেন, নির্বাচনের আগে, আমি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে এসেছিলাম যে কোনো প্লেয়ার নির্বাচনী প্রচারণায় যুক্ত হতে পারবে না। কারণ আমরা মনে করি আমাদের প্লেয়াররা অ্যাবভ অল কাইন্ড অফ দেশের ইন্টারনাল মতানৈক্য, রাজনৈতিক দর্শন, এই সব কিছুর ঊর্ধ্বে তারা ন্যাশনাল, অ্যান্ড তাদেরকে ওই ন্যাশনাল জায়গাটাতেই রাখা উচিত। তাদেরকে যদি আমরা ওই ন্যাশনাল জায়গাটাতে না রাখতে পারি, তাহলে তাদের প্রতি যেই দেশব্যাপী যেই সমর্থন এবং সাপোর্টটা তাদের প্রয়োজন পুরো স্পোর্টস ইকোসিস্টেমের জন্য, সেটা হ্যাম্পার্ড হবে, এবং ইতিপূর্বে হয়েছে। তো এটা আমি মনে করি সামনের দিনেও বাংলাদেশের স্পোর্টসের পলিসি হিসেবে অন্তর্ভুক্ত থাকা উচিত। আর একটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। আপনার দায়িত্ব নেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেটা নিয়ে সমালোচনা হয়েছে, একটা ঠিকাদারি প্রসঙ্গ, যেটা আপনি পরবর্তীতে স্ট্যাটাস দিয়েও ক্লিয়ার করেছিলেন। এটা মানে এটা দুইভাবেই বলা যায়। একটা হচ্ছে যে আপনার বাবা ঠিকাদারি পেতেই পারেন, আবার পাওয়াটা নিয়েও প্রশ্ন তোলা যায়, কারণ আপনি তখন ক্ষমতায় আছেন। কেন এরকম একটা সিচুয়েশন ফেস করতে হবে? আমি দায়িত্বে থাকা অবস্থায় আমার বাবা একই মন্ত্রণালয়ের কিন্তু আপনি ঠিকাদারি পেতে পারেন না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বা আমিও নিতে পারি না এই মন্ত্রণালয়ে। আমি হয়তো, একটা মানুষ তো করতেই পারে, অন্য মন্ত্রণালয় বা অন্য কোথাও করতে পারে, তার স্বাধীনতা আছে। তবে এই প্রক্রিয়াটা, যেই ঠিকাদারি লাইসেন্সটা ওটা ছিল ওই স্থানীয় যেই ছোটোখাটো রাস্তাঘাট কালভার্টের কাজ হয় সেটা, এবং সেটার সেই ঠিকাদারি লাইসেন্সটা দিয়ে থাকে হচ্ছে জেলা পর্যায়ের থেকে,
জেলার আচ্ছা। যে চিফ জেলার একজন ইঞ্জিনিয়ার থেকে জেলার দায়িত্বে এলজিডির আন্ডারে তিনি দিয়ে থাকেন, সেটা মিনিস্ট্রি পর্যায়ে আসে না, ফলে আমি সেটা অবগতই হতে পারিনি। মানে বাবা আপনার সঙ্গে ডিসকাস হ্যাঁ, করেন? আমার সাথে ডিসকাস করেন। আমি সেটা প্রথম যখন একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে দিল তখন আমি পেয়েছি, এবং তখন বাবার সাথে কথা বলার পরে তিনি কনফার্ম করেছেন। ওকে। এবং তিনি সেটা করেছিলেন তার কিছু বন্ধু বান্ধব যারা ঠিকাদারি ব্যবসা করে, তারা তাদের সুবিধার জন্য, আমার বাবার লাইসেন্স হলে তাদের সুবিধা হবে টু গেট ওয়ার্ক, এই কারণে তারা বাবার থেকে ইনফরমেশন নিয়ে তারাই করেছে। তারপর আমি সাথে সাথে সেই ইঞ্জিনিয়ারকে ফোন দিলাম যে আপনি কেন আমাকে অবগত না করে বাবাকে লাইসেন্সটা দিলেন। তো সে খুবই ইতস্তত হয়ে সে বললো যে আঙ্কেল চাইছে, আমি তো বাংলাদেশের যে প্র্যাকটিস আর কি, তো তাকে আমি বললাম আপনি কালকে সকালের মধ্যে এটা ক্যান্সেল করেন, এবং বাবাও ক্যান্সেল করার একটা অ্যাপ্লিকেশন করলেন এবং সেটা ক্যান্সেল করা হয়েছে। এবং আমরা দেখেন আমাদের সময় আমি চাইলে তো বলতে পারতাম যে ঠিক আছে আমার বাবা করছে, দায়িত্ব তো আমি, আমার বাবা তো ব্যক্তিগতভাবে নাই, অ্যান্ড তিনি করতে পারেন। কিন্তু আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে খুবই ক্লিয়ারলি অ্যাড্রেস করেছি। যেমন আমি নির্বাচন না করলেও আমি সরকারে থাকি না নির্বাচনের সময়, আমি তো চাইলে বলতে পারতাম যে স্যার আমরা তো পদত্যাগ করেছি, আমাদেরকে তো অপসারণ করা হয়নি, স্যার আমি তো ইলেকশন করবো না, আমি থাকি। বা আমাদের আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনিও, তো এটাকে আমরা খুব ক্লিয়ারলি আমাদের সময় এক্সাম্পলারি হিসেবে সেট করার চেষ্টা করেছে যে এই দায়িত্বে থাকা অবস্থায় এমন কিছু করব না যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ওল্ড প্র্যাকটিস। যেমন আমাদের যারা এমপি আছেন বা বিগত সময় হয়েছেন, আপনি একজনের নামে খোঁজ নিলে হয়তো একাধিক কোম্পানি পাবেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান পাবে। তিনি যদি মন্ত্রণালয়ের দায়িত্বে, ওই মন্ত্রণালয়ের লাইসেন্স তার আছে, ওই মন্ত্রণালয়ে তিনি ব্যবসা করেন বা তার ভাই ব্যবসা করে, বা এটা এবং সামনের দিনও আমরা দেখতে পাবো, আমরা দেখেছি বিএনপির মন্ত্রী সবাই প্রায় 60% ব্যবসায়ী, এবং একজন ঋণ খেলাপি নিজে গভর্নর। তো এই বিষয়গুলো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসে। তো এটা আমরা চেয়েছি আমাদের সময় এই জিনিসগুলো যাতে না থাকে। এখন পিপল উইল গেট টু মানে কম্পেয়ার তখন কীভাবে চলেছে, আগে কীভাবে চলেছে, এখন কীভাবে চলছে। ডেফিনেটলি আপনি বের হওয়ার পরে চাকরি খুঁজছিলেন, এরকম কথাবার্তা আমরা শুনেছি, এবং চাকরির স্যালারি পর্যন্ত ঠিক করে দিয়েছেন। কতটা সহজ আপনার জন্য বাংলাদেশের এই কনটেক্সটে চাকরি পাওয়া? আসলেই কঠিন। আমি যখন লাস্ট একটা পডকাস্ট আমি বলেছি, এর আগে আমি ইন্টারনালি করেছি কি, একটা জায়গায় আমি কাজও করেছিলাম, কাজ করেছি বলতে কনসাল্টিং জায়গা থেকে বুদ্ধি পরামর্শ দেয়া, কমিউনিকেশনে কিছু হেল্প করা, এবং তারা আমাকে একটু সম্মানীয় দিয়েছিলেন, বাট ওইটা ফ্রিল্যান্সিং টাইপ ছিল। এবং ওইটা বলার পরে আমাকে কয়েকজন যোগাযোগ করেছেন, আমাদেরই কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তারা ব্যবসা করেন, তারা তাদের এখানে করেছে। আমি তাদের সাথে কথা বলছি, হয়তো জয়েন করতে পারি। আই থিঙ্ক পলিটিক্সটা কারো পেশা হতে পারে না, এবং পলিটিক্স যখন কেউ পেশা হিসেবে নিয়ে নেয়, আমরা দেখি যে সিস্টেমেটিক কারাপশন বলে একটা কথা আছে। আমি এই জন্য আমি বিসিবি ডিরেক্টরদের জন্য একটা স্যালারি ফিক্স করতে চেয়েছিলাম, যদি সেটা আমি পারি নাই। কারণ একজন ডিরেক্টর তিনি প্রায় 24 ঘন্টা এটার পেছনে থাকেন, তিনি কোনো একটা ডিপার্টমেন্টও রান করছেন, সেখানে একটা ডিপার্টমেন্টেও সে কাজ করছেন, ওইটা তো তার এক্সিকিউটিভ ক্যাপাসিটিতে তিনি কাজ করছেন। তো সেটা অনারারি যখন হয়, তখন তাকে সেখান থেকে কিছু ক্যাপিটালাইজ করার, কিছু টাকা পয়সা বের করার বা ব্যবসা করার দিকে তাকে ঝুঁকতে হয়, কারণ তিনি পুরোটা সময় সেখানে দিচ্ছেন। তো এটা একটা সিস্টেমেটিক কারাপশনের মতো। তো এটা পলিটিক্সও এটা প্রাসঙ্গিক। তো আমার মনে হয় যে সকল রাজনীতিবিদেরই একটা অল্টারনেটিভ পেশা থাকতে পারে, থাকা উচিত। ব্যবসাও যদি থাকে সেক্ষেত্রেও ট্রান্সপারেন্সি থাকা উচিত। আমরা এরকম দেখতে চাই না যে কেউ দায়িত্বে থাকার আগে তার সম্পত্তি এবং দায়িত্বের থেকে নামার পরে তার সম্পত্তি বা তার ব্যবসাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট করছে। এটা যদি না হয় তাহলে এটা থাকতে পারে এবং থাকা উচিত। এবং আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে যারা পলিটিক্স করেন তাদেরই ট্রান্সপারেন্সিটা টুয়ার্ডস পিপল আছে, এবং এটা আমাদের দিক থেকে এই ট্রান্সপারেন্সিটা নিয়ে আসা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে মেয়র নির্বাচনে আপনার নাম এসছে, এটা কতটুকু আসলে সত্য? দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। যেহেতু আমরা আগের নির্বাচনটায় একটু দেরিতে প্রস্তুতি নেওয়ার কারণে আমাদের রেজাল্টটা আরও বেটার হতে পারতো। দেখা গেছে আগের দিন বা কেউ 30 দিন 40 দিন পেয়েছেন মাত্র ক্যাম্পেইন করার। ওই ভুলগুলো থেকে বা ওই চ্যালেঞ্জগুলো যেগুলো আমরা ফেস করেছি ন্যাশনাল ইলেকশনে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এবার লোকাল গভর্নমেন্টে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে চাই। যে কারণে আপনারা হয়তো দেখেছেন আমাদের একটা কমিটিও হয়েছে সাজ্জিদ সালাম এবং আব্দুল রহমান মাসুদকে দায়িত্ব দিয়ে, এবং সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এখানে ইলেকশন করবেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইতিমধ্যে, আর বাকি জায়গাগুলোতে বাছাই চলবে এখন। যে সাংগঠনিক প্রস্তুতিটা গ্রহণ করা নির্বাচনের জন্য আমাদের সাংগঠনিকই একটা বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের লোকবল ছিল না কেন্দ্র পাহারা দেয় এই বিষয়গুলোর জন্য। তো সেই হিসেবে আমাকে জানানো হয়েছে। এখনও চূড়ান্তভাবে আমরা সিদ্ধান্ত নিলে সেটা আমরা আমাদের
নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে অ্যানাউন্স হয়ে আসবে। তো প্রাথমিকভাবে আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি, সংগঠনের সাথে কথা বলছি। এবং আপনি যদি দল থেকে দেওয়া হয় আপনি নির্বাচন করতে চাইবেন নিশ্চয়ই? আমি অবশ্যই কাজ করতে চাইবো, এবং আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 1 বছরের কাছাকাছি সময় দায়িত্বে থাকার কারণে আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে সেখানে কাজ করার, এবং সিটি কর্পোরেশনগুলো সবগুলোই তখন আমার অধীনে ছিল, এবং কিভাবে কাজ হয়, কিভাবে প্রবলেমটা সলিউশন করা যায়, কোথায় চ্যালেঞ্জ আছে, কোথায় ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ আছে সিটি কর্পোরেশনের, কোথা থেকে আরও কর বৃদ্ধি করা সম্ভব। তো এই সব কিছুই একটা ধারণা আছে, ফলে সেটা আমি কাজে লাগাতে চাই অবশ্যই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এনসিপির ফিউচার আসলে কি? এনসিপি কি থাকবে না এনসিপি হারিয়ে যাবে? মানে এই প্রশ্নটা আমি কেন করছি, মাৎসা নাই বলে একটা ব্যাপার আছে। যখন দেখি আমরা ডেফিনেটলি আপনাদের অনেক বড় কন্ট্রিবিউশন জুলাই, এবং আপনাদেরই দল করেন এরকম অনেকের সঙ্গে আমার কথা হয়েছে বা এখানেও এসেছিলেন, তারা কেউ কেউ মনে করেন যে এনসিপির অবস্থান আরও বেশি শক্তপোক্ত হতে পারতো যদি এনসিপি এই অ্যালায়েন্সে যদি না যেত, এককভাবেই করতো যেভাবে এনসিপি প্রথম দিকে নির্বাচন করার কথা চিন্তা করেছে, সাধারণ মানুষকে নির্বাচনের সুযোগ দিতে চেয়েছে, একটা বিশাল প্ল্যাটফর্ম, হয়তো খুব ভালো আসন পেত না, কিন্তু বাংলাদেশের মনে একটা খুব শক্তিশালী জায়গা তারা করে থাকতে পারতো। আপনাদের দলেরই কেউ কেউ এটা মনে করেন। তো সেই জায়গা থেকে এই ধরনের একটা অ্যালায়েন্সে চলে যাওয়া এবং সেখান থেকে বের হওয়া বা এভাবে থেকেই আপনাদের আসলে ভবিষ্যৎ কতটুকু বেটার হবে বলে আপনি মনে করছেন? বাংলাদেশে অ্যালায়েন্সের রাজনীতিটা এটা প্রথম না। সব দলের সাথে অ্যালায়েন্সের এক ধরনের অভিজ্ঞতা এবং হিস্ট্রি আছে। আমিও মনে করি যে এনসিপি যদি এই জোটে না যেত তাহলে অবশ্যই আরও অনেক জনকে সুযোগ দেওয়া যেত নির্বাচনে অংশগ্রহণ করার, এবং অনেক ভালো ভালো নাম উঠেও আসছিল, বিভিন্ন অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আসছিল, 125 জন যাদেরকে প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল, এবং ভোট শেয়ারটা সিগনিফিকেন্টলি বেশি হতো। আমরা অ্যাটলিস্ট 12-15% ভোট শেয়ার বাংলাদেশে নিতে পারতাম, তবে আমাদের সংসদে হয়তো প্রতিনিধিত্বটা সেক্ষেত্রে কম হতো। তবে সেখানে এই দুই দিকে যাওয়ার সুযোগ ছিল সেই সময়টাতে। সেই সময়টাতে লিডারশিপ চিন্তা করেছে যে আমরা অ্যালায়েন্সের দিকে যাব, শুধুমাত্র আসন কিংবা সংসদের প্রতিনিধিত্ব থেকেও রাজনৈতিক প্রশ্নগুলোতে যাতে আমরা একসাথে হইতে পারি। এবং তখন একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল যে অ্যালায়েন্স করলে হয়তো, আমরা অ্যালায়েন্সটা না করলে হয়তো জামাত আমাদের ভোট কাটতো, আমরাও জামাতের ভোট কাটতাম বিভিন্ন জায়গায়, বা আরও শরিক দল প্রার্থীদের। অ্যালায়েন্স করার ফলে আমাদের ক্ষমতায় সরকারে যাওয়ার বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনাটা আরও ম্যাক্সিমাইজ হয়, সেটাও একটা বিবেচনা ছিল। যেহেতু প্রিন্সিপাল বিষয়গুলোতে আমরা একমত হচ্ছিলাম, সংস্কার থেকে শুরু করে প্রিন্সিপাল বিষয়গুলোতে আমরা একটা জায়গায় ছিলাম, ফলে একটা নির্বাচনী ঐক্য, এবং আমরা এটাকে বলি একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমরা সে সময় করেছিলাম। আমরা কিন্তু এটাকে রাজনৈতিক জোট বলি না, এবং সেক্ষেত্রে অবশ্যই ব্যান্ডউইথটা বেশি হতো এবং আরও বেশি মানুষ শাপলাগুলিতে ভোট দেওয়ার সুযোগটা পেত, যেটা আনফর্চুনেটলি 30টা আসন নির্বাচন করার কারণে হয়নি। তবে এবার স্থানীয় সরকার আমার মনে হয় সেই সুযোগটা তৈরি হবে, এবং এখানে আরও বড় পরিসরে প্রতিনিধিদেরকে দেওয়ার সুযোগ আছে। এবং অনেক কিছুই তো হতে পারতো 5 আগস্টের পরে, হয়তো স্ট্র্যাটেজিক কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত, ভুল স্ট্র্যাটেজি নেওয়া, সব কিছু মিলিয়ে যেখানে প্রত্যাশা ছিল সেখানে আমরা ম্যাচ করতে পারিনি। বাট টিল নাও বাংলাদেশে মাত্র 1 বছর বয়সে কোনো দলের ইতিহাস নেই যে তারা 6টা আসন পেয়ে এবং 3% ভোট শেয়ার পেয়ে থার্ড পার্টি অফিসিয়ালি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে এবং দেশের প্রতিনিধিত্ব করছে। আমি মনে করি এটা একটা সুযোগও তৈরি হলো একই সাথে। এখন আমাদের চ্যালেঞ্জগুলো সারা দেশের সংগঠন তৈরি করা, সারা দেশে একদম প্যান বাংলাদেশ কাজ করা, রুট লেভেলে যারা আমাদের ভোটার সমর্থক আছেন তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা এবং রাজনীতিতে অংশগ্রহণ করানো এবং দলের পলিসিগুলোও ঠিক করা। এর মধ্য দিয়ে সামনে আরও সম্ভাবনার তা আরও বাড়তে পারে, এবং আমরা এটা পুরোটাই ডিপেন্ড করছে আমাদের রাজনৈতিক বোঝাপড়া, আমাদের সাংগঠনিক দক্ষতার উপর। তো সেই সুযোগটা শেষ হয়ে যায়নি। আমার মনে হয় যে নির্বাচনের পরে এবং নির্বাচনে নিজেদেরকে প্রমাণ করার মধ্য দিয়ে সেই সুযোগটা আরও বেড়েছে। আমরা যদিও 6টা আসন জিতেছি, কিন্তু আমরা ভোট পেয়েছি 22 লাখ প্লাস, এবং 1 লাখেরও 30 জন 22 লাখ, তো গড়ে 70-80 লাখ, 70-80 হাজার ভোট ইজ নট মানে কম ভোট না। তো এটা একটা প্রুফ পয়েন্ট ছিল, মানুষ আমাদের উপরে বিশ্বাস রেখেছে এবং আমাদেরও নেতাকর্মীদের মধ্যে একটা কনফিডেন্স এসছে, এবং তারা 5 বছর মেয়াদে এখন পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাচ্ছে, কাজ করছে। একটা বক্তব্য আপনি ক্ষমতায় থাকাকালীন, ক্ষমতা বলছি পার্ডন মি, মানে দায়িত্বে থাকাকালীন সুপার ভাইরাল হয়েছিল একটা লাইন, সেটা হচ্ছে মাতৃভূমি অথবা মৃত্যু। মাতৃভূমি অথবা মৃত্যু, সেটা আমরা যখন গণঅভ্যুত্থানে ছিলাম তখনই তো সবসময় মাথার মধ্যে এটা ছিল। আমি নিজে দেখেছি আমার সাথে
গুলিবিদ্ধ হয়ে মারা যেতে 5 আগস্ট সকালে চানখারপুল মোড়ে। সেই মামলায় পরবর্তীতে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং আমরা প্রত্যেকটা সময় তখন মৃত্যুকে সামনে দেখছি। যখন কেউ গুম করছে সেখান থেকে ফিরতে পারবো কিনা জানি না, যখন আবার ডিবিতে আমরা 6 দিন গুম অবস্থায় ছিলাম সেখান থেকেও ফিরতে পারবো কিনা জানি না। গুম থেকে ফিরে এসে জানতে পারলাম যে আমার বাবা মা আমার লাশ খুঁজেছেন তারা মর্গে। তো তাদের সাথে আরও অনেক গার্জিয়ানরা মর্গে গিয়ে তাদের ছেলেদের লাশ খুঁজে পেয়েছেন। আমার ফ্যামিলি পেতে পারতো, তখন তো যাকে ইচ্ছে তাকে মেরে এবং লাশ গুম করে ফেলা হচ্ছিল, মর্গে পাওয়া যাচ্ছিল এবং অনেকের লাশ পাওয়া যায়নি। অনেকের লাশ এই রিসেন্টলি গণকবরে ডিএনএ টেস্ট করে, তো সেটা হতেই পারতো। তো সেই জায়গা থেকে আমরা মাতৃভূমিকেই সবার আগে প্রাধান্য দিয়েছি এবং এখনও দিচ্ছি। আমাদের এখনও যদি দেখেন একটা পলিটিক্যাল জায়গায় আমরা এসেছি, কিন্তু তারপরেও আমাদের কোনো ধরনের এস্টাবলিশমেন্টের সাথে সে ধরনের শক্তিশালী যোগাযোগ বা সাপোর্ট বা ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল বলেন, কর্পোরেট এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্ট, কারোর সাথে যোগাযোগটা নেই। কারণ আমরা আগে কখনো, আমাদের তো হিস্ট্রিটা নেই, লং হিস্ট্রিটা নেই, আমাদের মাত্র 1.5-2 বছরের হিস্ট্রি। তো সেই জায়গা থেকে আমরা খুব ভালনারেবল। বাট স্টিল আপনি যদি দেখেন বিরোধী জোটে এখনও ভয়েস রেজ আমরাই করছি এবং আমরাই কোনো কিছু বলার ক্ষেত্রে পিছপা হচ্ছি না, 2 বার ভাবছি না বা গিয়ে নেগোশিয়েট করছি না। তো আমরা মনে করি এই জায়গাটার জন্য বাংলাদেশের মানুষ আমাদেরকে পছন্দ করে এবং বাংলাদেশের মানুষ চায় আমরা এটা থাকি এবং এটা আমরা যে কোনো পরিস্থিতিতে থাকবো। সেটা যদি আবারও কখনো নিপীড়নের সময় আসে, আবারও কখনো মৃত্যু সামনে আসে, তাহলে পিছপা হব না। অ্যান্ড আমাদের অধিকাংশেরই এটা মানে এক ধরনের বোনাস লাইফ লিড করার মতো সিচুয়েশন, কারণ ওই সময়টাতে আমাদের বন্ধুরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তা আমরাও হতে পারতাম। তো সেই জায়গা থেকে এই লাইনটা বলা এবং এটা আমি এখনও ধারণ করি।